আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু লেট হয়ে গেছে আমার, তাহলে আমরা পড়া শুরু করব। আমাদের আজকে পড়ার কথা হচ্ছে কার্য ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, তো দ্বিতীয় অধ্যায়ের তিনটা প্রশ্ন আজকে আমরা পড়ার জন্য স্থির করে রাখছিলাম, শিডিউলে আপনারা দেখছেন অলরেডি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে কার্যকৌশল কি ও এর প্রকারভেদ কি কি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কর্পোরেট কৌশল কি, কর্পোরেট কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে কৌশলের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান কি। ঠিক আছে, অর্থাৎ কার্যকৌশল কাকে বলে, এর প্রকারভেদ এবং কার্যকৌশলের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। আরেকটা হচ্ছে কর্পোরেট কৌশল কি, কর্পোরেট কৌশল প্রণয়নের ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো বিবেচনায় নিব। এই হলো মোটামুটি আমরা পড়বো আজকে। দেখেন, অপারেশনস স্ট্র্যাটেজি বা কার্যকৌশল। অপারেশনস স্ট্র্যাটেজি বা অপারেশনস কৌশল বা কার্যকৌশল হলো একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার মাধ্যমে উৎপাদন এবং সেবার কার্যক্রমের মাধ্যমে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের লক্ষ্যে কাজ করা হয়। এটি মূলত ব্যবসার সামগ্রিক কৌশলের সঙ্গে সঙ্গতি রেখে পরিচালিত হয়। ঠিক আছে, অপারেশনস কৌশল কৌশল বা কার্যকৌশল কি। এখানে 3টা প্যারাগ্রাফ আছে, আপনি চাইলে একটা কমায় আনতে পারেন। কার্য ব্যবস্থাপনাটা একদিকে নোট, একদিকে মূল বই, দুইটার সমন্বয় করা হয়েছে বিধায় এখানে আপনাকে প্রশ্ন নাই, কিন্তু এখানে টোটাল যে ওপেন ইউনিভার্সিটির সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু সামনে আনা হয়েছে, সিলেবাস অনুযায়ী আলোচনা। আপনি এখান থেকে একদিকে প্রশ্নও পাচ্ছেন, প্রশ্নের উত্তর পাচ্ছেন, উপসংহার সহ ভূমিকা সহ প্রশ্নের উত্তর আছে। অন্যদিকে আবার মূল বইয়ের মতন অনেক কিছু পাচ্ছেন এর মধ্যে। এটা ছাড়া উপায় নাই, যেহেতু আমাদের বই নাই, কাজেই এটা একটা অন্যভাবে সাজানো হয়েছে। অপারেশনস স্ট্র্যাটেজি বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের উৎপাদন এবং সেবা প্রদানের পদ্ধতি এবং ব্যবস্থাপনার পরিকল্পিত নকশা। মানে একটা প্রতিষ্ঠান তো উৎপাদন করবে আর সেটা বিক্রি করবে বা সেবা দিবে, এটাই হচ্ছে প্রতিষ্ঠানের মূল কাজ। এই কাজগুলো কিভাবে হবে তার নকশাটাই হলো অপারেশন স্ট্র্যাটেজি, যা তার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে। ঠিক আছে, এটি কিভাবে উৎপাদন হবে, কোথায় হবে, কাদের মাধ্যমে হবে এবং কিভাবে গ্রাহকের চাহিদা পূরণ করা হবে, এসব প্রশ্নের উত্তর দেয়। ঠিক আছে, চাইলে এই প্রথম 2টা প্যারাগ্রাফ দিয়েই আমরা অপারেশন স্ট্র্যাটেজি বা কার্যকৌশলের উত্তর দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি আবার পড়ি। অপারেশন স্ট্র্যাটেজি বা কার্যকৌশল হলো একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার মাধ্যমে উৎপাদন এবং সেবার কার্যক্রমের মাধ্যমে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা যায়। এটি মূলত ব্যবসার সামগ্রিক কৌশলের সঙ্গে সঙ্গতি রেখে পরিচালিত হয়। এবার মূল বক্তব্যে আসি, দেখেন দ্বিতীয় প্যারাগ্রাফ। অপারেশন স্ট্র্যাটেজি বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের উৎপাদন ও সেবা প্রদানের পদ্ধতি এবং ব্যবস্থাপনার পরিকল্পিত নকশা। উৎপাদন এবং সেবা প্রদানের, এই দেখেন মাঝের পয়েন্টসটা কিন্তু অপারেশন স্ট্র্যাটেজির সংজ্ঞা। ঠিক আছে, প্রথমটা ভূমিকা, শেষেরটা উপসংহার। আপনি এটা কি মূল ফোকাস হিসেবে পড়বেন। অপারেশন স্ট্র্যাটেজি বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের উৎপাদন এবং সেবা প্রদানের পদ্ধতি এবং ব্যবস্থাপনার পরিকল্পিত নকশা। 3টা জিনিস মনে রাখেন, উৎপাদন ও সেবা প্রদানের পদ্ধতি আর হচ্ছে ব্যবস্থাপনার নকশা, যা কি করে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে। দ্বিতীয় বাক্যে কি আছে, এটি কিভাবে উৎপাদন হবে, কোথায় হবে, কাদের মাধ্যমে হবে, কিভাবে গ্রাহকের চাহিদা পূরণ হবে, সব প্রশ্নের উত্তর দেয়। তার মানে অপারেশন স্ট্র্যাটেজি আসলে আপনাকে এই দ্বিতীয় প্যারাগ্রাফটাই সংজ্ঞা আকারে দিতে হবে, আর উপরেরটা ভূমিকা হিসেবে দিবেন। নিচে যদি পারেন তাহলে নিচে থেকে কিছু লিখলেন। নিচে কি আছে একটু পড়ি। অপারেশন স্ট্র্যাটেজি হলো একটি প্রতিষ্ঠানের ভিতরের কৌশলগত চালিকা শক্তি, মানে কিভাবে সে কাজটা করবে, কিভাবে কাজটা করলে তার উৎপাদন ভালো হবে, লক্ষ্য পূরণ হবে, সেইটা। এটি কেবল উৎপাদন এবং সেবার গুণগত মান এবং দক্ষতা নিয়ন্ত্রণ করে না। ভালো করে বুঝেন, কেবলমাত্র উৎপাদনের গুণগত মান এবং দক্ষতাকেই কিন্তু অপারেশন স্ট্র্যাটেজি বলে না, বরং আপনার লাভ হবে কিনা, আপনি খুব ভালো মানে ভালো দক্ষতার সাথে কাজ করলেন কিন্তু বিক্রয় হলো না বা আপনি লাভ করতে পারলেন না, তাহলে কিন্তু অপারেশন স্ট্র্যাটেজি ব্যর্থ। এজন্য একদিকে মান, একদিকে দক্ষতা, এই দুইটার পাশাপাশি ব্যবসার লাভ এবং দীর্ঘমেয়াদী টেকসই সাফল্য, এই 4টা জিনিস যদি থাকে
তাহলে 4টা জিনিসই টার্গেট কার? অপারেশন স্ট্র্যাটেজির লক্ষ্য হচ্ছে এই 4টা জিনিস। তাই একটি কার্যকর অপারেশনস কৌশল ছাড়া প্রতিষ্ঠান তার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবে না। তাহলে আমি কি বললাম? অপারেশন স্ট্র্যাটেজি আসলে প্রথমে এই প্যারাগ্রাফটা দিবেন, মাঝেরটা, আর উপরে নিচের থেকে 2-3টা লাইন যদি পারেন দিলেন, তাহলে অপারেশন কৌশলটা কি সেটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা তাহলে চলে যাই দ্বিতীয় অংশে। অপারেশন স্ট্র্যাটেজির বা কার্যকৌশলের গুরুত্বপূর্ণ প্রকারভেদ। কার্যকৌশল কয় প্রকার? কার্যকৌশল 6 প্রকার। ঠিক আছে, কার্যকৌশলের প্রকারভেদ আসলে আপনি 6 প্রকার প্রকারভেদ লিখবেন। কস্ট স্ট্র্যাটেজি, কোয়ালিটি স্ট্র্যাটেজি। চাইলে প্রথমে যেহেতু আমাদের বাংলা দিবেন, খরচ কৌশল দিবেন, গুণমান কৌশল দিবেন। ঠিক আছে, কস্ট স্ট্র্যাটেজি, কোয়ালিটি স্ট্র্যাটেজি, ডেলিভারি স্ট্র্যাটেজি। মনে রাখেন, কস্ট, কোয়ালিটি, ডেলিভারি, ফ্লেক্সিবিলিটি, ইনোভেশন, সার্ভিস। 6টা। কস্ট স্ট্র্যাটেজি, কোয়ালিটি স্ট্র্যাটেজি, ডেলিভারি স্ট্র্যাটেজি, ফ্লেক্সিবিলিটি স্ট্র্যাটেজি, ইনোভেশন, সার্ভিস। কস্ট, কোয়ালিটি, ডেলিভারি, ইনোভেশন, ফ্লেক্সিবিলিটি, সার্ভিস। ভাই এই সেকেন্ড সেমিস্টারে এটা কিন্তু একটু গ্রুপ স্টাডি টাইপের পড়াশোনা, কারণ আমাদের তো পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, এই জন্য একটু বারবার পড়া লাগবে, বিরক্ত হবেন না। কস্ট স্ট্র্যাটেজি, কোয়ালিটি স্ট্র্যাটেজি এখনই আঙ্গুল গুনে মুখস্থ করে ফেলান। কার্যকৌশল 6 প্রকার। আরো প্রকার থাকতে পারে, এই 6টা আমরা এখানে লিখবো। ঠিক আছে, একটা হচ্ছে কস্ট স্ট্র্যাটেজি মানে খরচ কৌশল, কোয়ালিটি গুণমান কৌশল, ডেলিভারি সরবরাহ কৌশল, ফ্লেক্সিবিলিটি নমনীয় কৌশল, ইনোভেশন স্ট্র্যাটেজি উদ্ভাবন কৌশল, এবং সার্ভিস স্ট্র্যাটেজি সেবা কৌশল। এই 6টা আপনি লিখতে পারলে 6টার ভিতরে 1-2টা লাইন দিয়ে দিলে আপনার কিন্তু কার্যকৌশলের প্রকারভেদটা হয়ে যাবে। আমরা কিন্তু শুধুমাত্র ট্রিপল স্টার এবং ডাবল স্টার প্রশ্নগুলো পড়বো আপাতত। হ্যাঁ, এর ভিতরে কি আছে একটু পড়ি। কস্ট স্ট্র্যাটেজি এটা হচ্ছে খরচ কৌশল, বুঝতে পারছেন? অর্থাৎ সর্বনিম্ন খরচে পণ্য বা সেবা উৎপাদন করা, এটাই কিন্তু প্রত্যেকটা কোম্পানির টার্গেট, ঠিক না? এই সর্বনিম্ন খরচে উৎপাদন করে কিভাবে প্রতিযোগীদের তুলনায় কম দামে আপনি বাজারে দিতে পারেন, কম দামে দিলে আপনার মালটা বেশি বিক্রি হবে, এইটাই হলো কস্ট স্ট্র্যাটেজির মূল কথা। বড় পরিসরে যদি আপনি উৎপাদন ইউনিট পরিচালনা করেন, উৎপাদন যদি বিশাল বড় পরিসরে হয়, তাহলে আপনি খরচ প্রতি ইউনিটে খরচ আপনি কমাতে পারবেন, ঠিক না? এটাই হলো কস্ট স্ট্র্যাটেজির মৌলিক কিছু কথা। তাহলে আমরা বুঝতে পারলাম। 2 নম্বর আছে কোয়ালিটি স্ট্র্যাটেজি। কোয়ালিটি স্ট্র্যাটেজি দেখেন, পণ্যের গুণগত মান উন্নয়ন করে গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে বাজারে কিভাবে প্রতিযোগিতা করা যায়, কিভাবে টিকে থাকা যায়। গ্রাহক যদি একবার আপনার কোয়ালিটির ব্যাপারে বুঝতে পারে যে গুণমান আসলেই ভালো, তাহলে কিন্তু গ্রাহককে যেভাবে 2 টাকা দাম বাড়ালেও গ্রাহক কিনবে। আর এই কোয়ালিটিটা কিভাবে গ্রাহক বুঝে নেয়? আইএসও সার্টিফিকেশনের মাধ্যমে বা 6 সিগমা এইগুলোর যদি প্রয়োগ হয়, আইএসও সার্টিফিকেশন যদি থাকে বা 6 সিগমাটা যদি প্রয়োগ হয় আপনার প্রোডাক্ট উৎপাদনের সময়, তাহলে কিন্তু কোয়ালিটিটা ব্যাপারে গ্রাহকের এবং প্রতিষ্ঠানের কোনো সন্দেহ থাকবে না। দেখেন, এখানে আইএসও সার্টিফিকেশনটা কি আমরা অবশ্যই আমরা জানি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে আইএসও লোগো থাকে, সার্টিফিকেশন থাকে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটা হলো আইএসও। এটা আন্তর্জাতিক একটি মান নিয়ন্ত্রক সংস্থা, যেমন বাংলাদেশে বিএসটি আছে। আচ্ছা, আর 6 সিগমা কি? এটা এই 6 সিগমাটা এটা কিন্তু কোনো প্রোডাক্টের গায়ে বোধহয় লেখা থাকবে না। এটা হচ্ছে আপনার একটা টেকনিক্যাল কৌশল, অর্থাৎ 6 সিগমা প্রয়োগ করে কোম্পানিগুলো, উৎপাদন প্ল্যান্টগুলো তাদের পণ্যের কোয়ালিটিটা বজায় রাখে। ঠিক আছে, একটা মডেল ফলো করে তো কোয়ালিটি ধরে রাখতে হয়, সেই একটা মডেল হচ্ছে 6 সিগমা। ঠিক আছে, আর এই সিগমাটাকে আমরা জানি, এটা হচ্ছে সিগমা হচ্ছে সামেশনের সংক্ষিপ্ত রূপ, বা স্মল অংশ লেটার হচ্ছে সিগমা। ঠিক আছে, এখন এই সিগমাটা পরিসংখ্যানগত একটা শব্দ, আমরা পরিসংখ্যানে সিগমা কিন্তু অনেকবার আমাদের পড়া লাগবে। ঠিক আছে, এই সিগমার মাধ্যমে একটা কাজের কি কি বিচ্যুতি হতে পারে, কি কি ভুল হতে পারে, সেইটা বোঝা যায়। বুঝতে পারছেন? অর্থাৎ আর 6 সিগমা বলতে আপনাকে মানে এই মডেলের মৌলিক একটা কথা, সেটা হচ্ছে যে এতটা নিখুঁত ভাবে 6 সিগমার মাধ্যমে প্ল্যান্ট গুলো কাজ মানে ভুল ধরে বা ওদের কোয়ালিটি ঠিক রাখে, যে প্রতি 10 লাখে আপনি প্রতি 10 লাখ প্রোডাক্ট উৎপাদন করার পরে এখানে আপনার ভুলের সংখ্যা খুব কম হবে, মানে 3টা কি 4টা কি 3.5টা, বা খুব কম, মানে 4-এর নিচে থাকবে আপনার ভুল। তাহলেই সেই সেই মূল মানে সেই কোয়ালিটিটাই 6 সিগমা ইয়া করে, ঠিক আছে, দেখায়। তাহলে আমরা আইএসও সার্টিফিকেশন 6 সিগমা এগুলো আমরা ডিটেইলস বিবরণে আলোচনায় আমাদের যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলেই আমাদের প্রশ্নের মানটা, লেখার মানটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা
3 নাম্বার প্রকারভেদে যদি দেখি ডেলিভারি স্ট্র্যাটেজি। আচ্ছা, ডেলিভারি স্ট্র্যাটেজিটা কি দেখেন, অর্থাৎ সঠিক সময়ে নির্ভরযোগ্যভাবে গ্রাহকের কাছে পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা। অর্থাৎ ফাস্ট ফুড চেইন গুলো কি করে, আপনি খাবার এটা তো আর দীর্ঘদিন 2 দিন 3 দিন পরে খাবার যদি ডেলিভারি পান আপনি, তা তো নষ্ট হয়ে যাবে পথেই। তো এই ফাস্ট ফুড চেইন গুলো কি করে, নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে আপনি এখন চাইলেন আপনাকে হয়তো 2 ঘন্টার ভিতরে সর্বোচ্চ আপনাকে বা তারও কম সময়ের মধ্যে আপনাকে খাবারটা সরবরাহ করবে। ঠিক আছে, ডেলিভারি স্ট্র্যাটেজিটা এইরকম একটা বিষয়। আর ফ্লেক্সিবিলিটি স্ট্র্যাটেজিটা কি, নমনীয়তার কৌশলটা কি, বাজারের যে চাহিদা সেই চাহিদার সাথে আপনাকে মিল রেখে পণ্য উৎপাদন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি আপনার পণ্যের ডিজাইন পরিবর্তন করতে না চান বা যেটা আছে তো সেটাই রাখতে চান, তাহলে আপনি একসময় হারাই যাবেন। যেমন নোকিয়া ফোন, ঠিক আছে, শুধুমাত্র ফ্লেক্সিবিলিটি স্ট্র্যাটেজির অভাবে তারা কিন্তু হারিয়ে গেছে। এখন চাহিদা অনুযায়ী দ্রুত পণ্য বা সেবা কাস্টমাইজ করাও লাগতে পারে। যেমন ওই যে নাইকি আইডি, এই সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা? এখানে আপনি যে ডিজাইন চাইবেন, আপনি যে লোগো টোগো বা যে কালার চাইবেন সেই অনুযায়ী আপনাকে জুতার ডিজাইন করে দিবে। ঠিক আছে, এখানে ক্রেতা নিজের মতো করে ডিজাইন করে নিতে পারে। তার মানে দেখেন নাইকি আইডি এটা কত একটা ফ্লেক্সিবিলিটি কৌশল এদের, যে কাস্টমার যেটা চাইবে সেভাবে তাকে ডিজাইন করে দিবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন 4টা গেল আমাদের। তাহলে 5 নাম্বারটা হচ্ছে ইনোভেশন স্ট্র্যাটেজি, উদ্ভাবন কৌশল। এটা কি, নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার, যেমন আইফোন, ঠিক আছে, নিত্য নতুন ডিজাইন করে, নিত্য নতুন প্রযুক্তি, অ্যাপল কোম্পানির ইনোভেটিভ ডিজাইন এবং প্রযুক্তির ব্যবহার সারা বিশ্বব্যাপী কি সবাই জানে। তাহলে এই যে কৌশলটা, এই কৌশলটা একটা স্ট্র্যাটেজি, কার্যকৌশলের একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ। ঠিক আছে, মানে নিত্য নতুন উদ্ভাবন নিয়ে আসতেছে, নিত্য নতুন প্রযুক্তি, নিত্য নতুন ফিচার নিয়ে আসতেছে। আচ্ছা, লাস্ট হচ্ছে সার্ভিস স্ট্র্যাটেজি বা সেবা কৌশল। যেমন 24 ঘন্টা যদি হটলাইন থাকে, তাহলে গ্রাহক যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য সে কি করতে পারে, হেল্পলাইন পায়। ই কমার্স প্রতিষ্ঠানের ক্ষেত্রে সে রিটার্ন বুঝে পেতে পারে, হেল্পলাইন সমস্যা পেতে সমাধান পেতে পারে। ঠিক আছে, অর্থাৎ বিক্রত সেবা এবং কাস্টমার সেবার জন্য সার্ভিস স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই প্রশ্নটা আসলে আমরা কার্যকৌশলের সংজ্ঞাটা দিব, মাঝের সংজ্ঞা, উপরে নিচে ভূমিকা উপসংহার। আচ্ছা, আর নিচে নিচে হচ্ছে কার্যকৌশলের প্রকারভেদ। 6টা প্রকারভেদ আছে। ঠিক আছে, আমরা 6টা প্রকারভেদ বুঝতে পারলাম। আমরা এই এক্সাম্পল আইএসও সিগমা, আইএসও সার্টিফিকেশন, 6 সিগমা, নাইকি আইডি, এগুলো সহ 24/7 হেল্পলাইন, এইগুলো ই কমার্স, এই শব্দগুলো সহ আমরা এই প্রশ্নগুলো লেখার চেষ্টা করব। আর বাংলায় দিব, পারলে ইংরেজি তো দিতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, বাংলায় দিব, ব্র্যাকেট ইংরেজি দিয়ে দেবো। আর এখানে কিন্তু খুব প্যারাগ্রাফ বড় করে লেখা নাই, যে কাজে আমাদের খুব বেশি বেগ পাওয়া লাগবে না। ছোট ছোট 6টা লিখলে আমরা এইভাবে লিখতে পারলে আপনি মার্কস বেশি পাবেন। উপসংহারে কি আছে, কার্যকৌশল একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমকে কর্পোরেট এবং ব্যবসায়িক কৌশলের সাথে মিল রেখে পরিচালনা করে। সঠিক কার্যকৌশল নির্ধারণ করলে প্রতিষ্ঠানের খরচ সাশ্রয়, গুণগত মান নিশ্চিতকরণ এবং সময়োপযোগী সরবরাহ ও বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান সফল হয়। টেকসই উন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টি সক্ষম হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের শিডিউল অনুযায়ী আমাদের কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল, কার্যকৌশল কি এবং এর প্রকারভেদ হয়ে গেল। আর একটা প্রশ্ন পরে আমরা ইনশাল্লাহ রেখে দিব, সেটা হচ্ছে কার্যকৌশলের প্রভাব বিস্তারকারী উপাদান। যদিও এখানে 8টা পয়েন্টস আছে, একটু ধৈর্য সহকারে আমাদের এটা পড়তে হবে। দেখেন, প্রভাব বিস্তারকারী উপাদান মানে আপনি যে অপারেশন স্ট্র্যাটেজি নিবেন প্রতিষ্ঠানের জন্য, সেটার ক্ষেত্রে কি কি উপাদানগুলো মাথায় রাখতে হবে বা কি কি উপাদানগুলো প্রভাব বিস্তার করবে। ঠিক আছে, সেটা কি দেখি। কার্যকৌশল অপারেশনাল স্ট্র্যাটেজি হলো এমন একটি কাঠামো বা সংগঠনের উৎপাদন এবং সেবা প্রদান প্রক্রিয়া, যেখানে কর্পোরেট এবং ব্যবসায়িক কৌশলের লক্ষ্যে কার্য পরিচালনা হয়। ঠিক আছে, এখানে অভ্যন্তরীণ এবং বহিরাগত উপাদান দ্বারা প্রভাব বিস্তার করে। কার্যকৌশলের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কিন্তু অভ্যন্তরীণ না, শুধু অভ্যন্তরীণ না, মানে অভ্যন্তরীণ এবং বহিরাগত দুইটা উপাদানই কার্যকৌশলের উপর প্রভাব ফেলতে পারে। আপনি কি পণ্য উৎপাদন করবেন সেটা তো আপনার বাইরের প্রযুক্তির উপর নির্ভর করবে। আপনার মেশিনারিজ কি থাকবে সেটা তো আর আপনার ভিতরের চাহিদা না, বাইরের থেকে আসবে। তার মানে বাইরের এবং ভিতরের দুইটা কিন্তু প্রভাব বিস্তার করতেছে কার্যকৌশল প্রণয়নের ক্ষেত্রে বা কার্যকৌশলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা কার্যকৌশলের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান আছে 8টা। আমরা 8টা উপাদানটা একটু কি কি লেখা আছে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, গ্রাহকের চাহিদা এবং প্রত্যাশা। আপনি কার্যকৌশল অপারেশন স্ট্র্যাটেজি নিবেন, এখানে গ্রাহকের চাহিদা এবং প্রত্যাশাকে বাদ দিয়ে আপনি কি করলে হবে, কাজ হবে? গ্রাহকের জন্যই তো প্রোডাক্ট। তো এখানে আপনি লিখবেন যে কার্যকৌশলের গ্রাহকের চাহিদা এবং প্রত্যাশা মাথায় রেখে প্রতিষ্ঠান তার কার্যকৌশল নির্ধারণ করবে। গ্রাহক কি পণ্য চায়, কত দামে পণ্যটি কিনতে চায়, ঠিক আছে, কি কি ফিচার চায়, এই বিষয়গুলো কার্যকৌশলের মধ্যে থাকতে হবে। 2 নম্বরে আছে প্রতিযোগিতামূলক পরিবেশ। দেখেন, আপনি কার্যকৌশল নিলেন, কিন্তু আপনার যে প্রতিযোগী যারা আছে তারা কি করতেছে, তাদের প্রোডাক্ট কেমন, তাদের উৎপাদন প্ল্যান্ট কেমন, এগুলো কিছুই জানেন না। আপনি
আন্দাজে আপনার কার্যকৌশল নিয়ে ফেললেন, তাহলে এটা কি ফলপ্রসূ হবে? হবে না। তার মানে কার্যকৌশলের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক যে পরিবেশ আছে সেটা কিন্তু প্রভাব ফেলে, ঠিক না? আচ্ছা, এবার দেখেন 3 নম্বরে কি আছে? প্রযুক্তিগত অগ্রগতি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের সামর্থ্য একটি প্রতিষ্ঠানের কার্যকৌশলে বড় ধরনের প্রভাব। আপনি বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তি, অটোমেশন এইগুলো যদি ব্যবহার করতে পারেন, তাহলে কার্যকৌশলটা আপনি সেভাবে নিতে পারবেন। এই প্রযুক্তিগত দিকগুলো আপনার কার্যকৌশলটাকে একবার আমূল পরিবর্তন করে দিবে, ঠিক না? আপনার উৎপাদন বাড়াই দিবে। আপনার কার্যকৌশল অল্প খরচে আপনি উৎপাদন করতে পারবেন। ভালো মানের পণ্য উৎপাদন করতে পারবেন। তার মানে কার্যকৌশলের ক্ষেত্রে আপনি ১ম ৩ টা জিনিসকে বাদ দিতে পারবেন না। একটা কি? গ্রাহকের চাহিদা, প্রত্যাশা, প্রতিযোগিতামূলক পরিবেশ, প্রযুক্তিগত অগ্রগতি। ঠিক আছে? আচ্ছা, এবার ৪ নাম্বার দেখেন। আপনার কাঁচামাল ম্যাটেরিয়াল আসতেছে না। আপনার সাপ্লাই চেইন ঠিক নাই। তাহলে কি আপনি কার্যকৌশল নিলে কাজ হবে? হবে না তো। আপনি কাজ কিভাবে করবেন তার আগেই তো আপনার ম্যাটেরিয়ালস, আপনার সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে, ঠিক না? কাঁচামাল ঠিক রাখতে হবে। কোথা থেকে আনবেন, কিভাবে আনবেন, পরিবহন ব্যবস্থা কি হবে, কাঁচামাল কোথায় গুদামজাত করবেন, এই বিষয়গুলো তো আপনার ঠিক রাখতে হবে। তার মানে কার্যকৌশলের ক্ষেত্রে আপনার প্রথম 4টা পয়েন্টস আপনি লিখতেই হবে, আপনাকে বাদ দিতে পারবেন না। প্রথম 4টা কি কি দেখেন? একটা হচ্ছে গ্রাহকের চাহিদা এবং প্রত্যাশা, প্রতিযোগিতামূলক পরিবেশ, প্রযুক্তিগত অগ্রগতি এবং সরবরাহ কাঁচামাল প্রাপ্তি। ঠিক আছে? এই 4টা। আচ্ছা, পরের 4টা কি দেখেন? প্রথম 4টা মনে আছে সবার? গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা, প্রতিযোগিতামূলক পরিবেশ, প্রযুক্তিগত অগ্রগতি, সরবরাহ করা, কাঁচামাল। সরবরাহ। ঠিক আছে? আচ্ছা, বেলাল ভাই থ্যাংক ইউ, অনেকদিন পরে আসছেন। আচ্ছা, তার মানে গ্রাহকের চাহিদা এবং প্রত্যাশা, প্রতিযোগিতামূলক পরিবেশ, প্রযুক্তির অগ্রগতি, সরবরাহ ও সাপ্লাই চেইন, এই যে 4টা জিনিস মনে রাখেন, কমন 4টা জিনিস আমরা সবাই জানি। পরের 4টা কি দেখেন? মানব সম্পদ এবং দক্ষতা। আচ্ছা, কার্য কৌশল, অপারেশন স্ট্র্যাটেজি আপনি নিবেন, কিন্তু আপনি কি মানব সম্পদকে বাদ দিয়ে বা মানুষের দক্ষতাকে বাদ দিয়ে করতে পারবেন? সবকিছু রোবট দিয়ে হবে? এখানে দক্ষ জনশক্তি অবশ্যই দরকার। কাজেই আপনি প্রশিক্ষিত কর্মী বাহিনী ছাড়া, মানসম্পন্ন কর্মী বাহিনী ছাড়া, প্রশিক্ষণ, দক্ষতার উন্নয়ন ছাড়া আপনি কার্য কৌশল নিতে পারবেন না। তার মানে কার্যকৌশলের উপর প্রভাব ফেলবে কারা? মানব সম্পদ। ঠিক আছে? এখন বলেন তো, আপনার প্রতিষ্ঠানের যে অবকাঠামো সেটা যদি ঠিক না থাকে, ভালো মেশিনারিজ ব্যবহার করার মতন যদি অবকাঠামো না থাকে, যন্ত্রপাতি না থাকে, জেনারেটর না থাকে, পানি সরবরাহ না থাকে, তাহলে ফায়ার সেফটি না থাকে, এই অবকাঠামো যদি না থাকে, তাহলে কি কোনো কার্যকৌশলে কোনো ভালো ফল আসবে? কার্যকৌশল নিতে পারবেন? কার্যকৌশল প্রণয়ন করতে গেলেই আপনি বাধার মুখে পড়বেন যদি আপনার ভালো অবকাঠামো না থাকে। ঠিক আছে? তার মানে মানব সম্পদ ও দক্ষতা, অবকাঠামোগত সক্ষমতা, এই দুইটাও কার্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী উপাদান। ঠিক আছে? আর লাস্টের দুইটা কি? সরকারি নীতিমালা এবং আইন। আমরা কোনো কিছু, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান সরকারের সার্বভৌম শক্তির বাইরে না, আইন নীতির বাইরে না। কাজে সরকারি নীতিমালা এবং আইন আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনি যতই কার্যকৌশল নেন না কেন, সরকারি আইন, শ্রম আইন, পরিবেশ আইন, কর আইন, সরকারি নীতিমালা, এগুলো কি ফলো না করে পারবেন? তার মানে এই আইনগুলো আপনার হাতে রেখে তারপরে কার্যকৌশল ঠিক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ৮ নম্বরে কি আছে? অর্থনৈতিক অবস্থা এবং বাজার পরিস্থিতি। আপনি সরকারি নীতি, আইন সবই মানলেন, সব আপনার ঠিক আছে, কিন্তু হঠাৎ করে অর্থনৈতিক মন্দা দেখা দিল। ঠিক আছে? জনগণ প্রোডাক্ট কিনবে না, আপনার প্রসাধনী এখন কিনবে না। তখন আপনার প্রসাধনী রেখে আপনার অন্য লাইনে যেতে হবে, জনগণের মতিগতির দিকে খেয়াল রেখে। আবার মুদ্রাস্ফীতি বাড়লো, বেকারত্বের হার বাড়লো, সুদের হার বাড়লো, বৈদেশিক মুদ্রার বিনিময় হার আপনার চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হবে? কার্যকৌশলে এই বিষয়গুলো যদি মাথায় না রাখেন, তাহলে কার্যকৌশল হবে না। তার মানে আপনি অর্থনৈতিক অবস্থা এবং বাজার পরিস্থিতি আপনাকে বিবেচনায় রাখতেই হবে। এখন বলেন তো, এই 8টা পয়েন্টস এর কোনটা আমরা বাদ দিব? আমি তো বাদ দেওয়ার মতন কিছু পাই নাই। ঠিক আছে? কার্যকৌশলের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান, এই যে প্রথম 4টা, পরের 4টা। আপনি 8টাই লেখেন, খুব দ্রুত লিখে যান। 1টা 2টা বাক্য দেন ভিতরে, 2টা বাক্য দিলেই ফুলে ফেপে উঠবে এক একটা প্যারাগ্রাফ। ঠিক আছে? কিন্তু 8টা লেখেন যদি পারেন। না পারলে প্রথম থেকে 6টা লেখেন, 7টা লেখেন, কিন্তু এই 8টাই ঘুরে ফিরে কার্যকৌশলের প্রভাব বিস্তারে আসবে। লাস্টের 4টা কি? মানব সম্পদ এবং দক্ষতা, অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা, সরকারি নীতিমালা, অর্থনৈতিক অবস্থা। একটু মুখস্থ করি। গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা, প্রতিযোগিতামূলক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আরেকটা হচ্ছে কি?
সাপ্লাই চেইন, প্রযুক্তি, প্রতিযোগিতামূলক পরিবেশ, গ্রাহকের চাহিদা। 4টা। পরের 4টা হচ্ছে মানব সম্পদ, সরকারের নীতি, অর্থনৈতিক অবস্থা, অবকাঠামো। মানব সম্পদ, অবকাঠামো, সরকারের নীতিমালা, আইন, অর্থনৈতিক অবস্থা, বাজার পরিস্থিতি। ঠিক আছে, আমি একটু মুখস্থ করলাম কারণ তো পরীক্ষায় লিখতে হবে। তাহলে বলেন, এটা পারবেন না? পরীক্ষা আসলে এটা কি সবার হবে না? হবে ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু আজকে আমাদের কিন্তু দুটো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন পড়া হলো। এক নাম্বার ছিল কার্যকৌশল কি এর প্রকারভেদ পড়ে ফেলছি, আর একটা হচ্ছে কার্যকৌশলী প্রভাব বিস্তারের উপাদান। এখন বলেন তো আপনারা যারা আছেন, এখন যদি আপনাদের খাতা কলম ধরাই দিই, আমি সহ যদি খাতা কলম ধরি সবাই মিলে, আমরা কি এই যে দুইটা প্রশ্ন পড়লাম, আমরা কি মোটামুটি লিখতে পারবো কিনা বলেন? প্রকারভেদ গুলো মনে আছে সাজান ভাই, শিবলি ভাই? জি 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 ইনশাআল্লাহ পারবো, পারা যাবে। ওয়ালাইকুম আলাইকুম ভাই, আমি তো মাত্র জয়েন করলাম। হ্যাঁ হ্যাঁ পারা যাবে। বেলাল ভাই তো মাঝে মধ্যে তো রেগুলার ইরেগুলার হয়ে যান কেন? চেষ্টা করি ভাই, পারি না। হ্যাঁ না বুঝতে পারছি, আসলে অসম্ভব হয়ে পড়ে অনেক সময়। ঠিক আছে, অনেকেই যে অনেকেই তো মানে আমাদের আমাকে বলে রাখছে থাকবেন মিনিমাম 20-25 জন 30 জনের থাকার কথা, এখন এই যে নাই। কারণ হচ্ছে মানে বাস্তবতার কাছে সবাই হেরে যায় দিন শেষে। ঠিক আছে, যাদের ওই যে অফিস করা লাগে নাই তারা বোধহয় আমরা আসতে পারছি, আর যাদের অফিস করা লাগছে তারা মানে ক্লান্ত, কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব না। আর এই সম্ভব না বলেই আমরা একসাথে পড়তে বসি। ঠিক আছে, সবাই পড়তেছে তাহলে আমি একটু শুনি, আমি একটু পড়ি, তাতে কিছুটা পড়া হয়। মানে আমারই পড়া হইতো না যদি আপনাদের নিয়ে না বসতাম। কিচ্ছু না, অনেকটা কাজে লাগে আলামিন ভাই, সত্যি কথা। কারণ এই গ্রুপ হ্যাঁ স্টাডিটা খুবই দরকার। হ্যাঁ সেটাই, কারণ সারাদিনে তো এই যে পড়া বলতে এই যে গতকালকে পড়ছি আর এই যে আজকে ধরলাম এতটুকু। ঠিক আছে, হয়তো আমি অনেক সময় আপনাদের এই নোট টোট এগুলো আমি তৈরি করি নিজের জন্য, এইগুলো নিয়ে অনেকটা সময় কাটে, কিন্তু ওই নিজের পরীক্ষায় লেখার জন্য যে পড়াটা, এই যে জোরে জোরে পড়তেছি, এই মনোযোগ দিয়ে পড়তেছি, এইটা কিন্তু আর হয় না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দুইটা প্রশ্ন পড়লাম, এখন কি কন্টিনিউ করব নাকি এই পর্যন্ত থাকবে বলেন? যেহেতু দুইটা প্রশ্ন পড়ছি, আমরা ইনশাল্লাহ কালকে আপনাদের একটু শিডিউলটা বলে দেই। আমাদের কিন্তু শনি সোম বুধ 10টায় সেকেন্ড সেমিস্টার, আর রবি মঙ্গল বৃহস্পতিবার অপশনাল। যেদিন আমরা পারবো সেই দিন আমরা 9টায় বসবো। ঠিক আছে, কালকে আলামিন ভাই, ইনশাল্লাহ 9টায় বসে আমরা অপশনালটা একটু 9:30 করা যায় না আলামিন ভাই? এর এশার অপশনালটা কি নামাজ করব? পড়ে, মানে অপশনালটা যদি 9টা না করে, যদি 9:30 অথবা 9:15 অথবা 9:30, তাহলে হয় কি ওই এশার নামাজ পড়ে বসতে পারি। বুঝতে পারছি বিষয়টা, আসলে বুঝতে পারছি একদমই, বিষয়টা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। কিন্তু ঘটনা হয়েছে কি, মানে আহ না কথাটা যৌক্তিক বলছেন, কিন্তু টাইমিং এর সাথে মেলে না। দেখা যাচ্ছে যে আমরা 8:30টায় করছিলাম, সেখানেও অনেকেই আমাকে মানে এখানে তারা যে নাই, কিন্তু এখন অনেকেই বলছে ভাই 8:30টায় হয় না, অফিস থেকে আস্তে আস্তে 8:30 বেজে যায়। হ্যাঁ, আবার ওই যে 9টার থেকে যখন 9:30 করবো, ওটাও অনেকের জন্য সমস্যা। তো সব মিলাইয়া মনে করেন চূড়ান্ত করা যায় না শিডিউল, তো ওইভাবে করছি, বুঝতে পারছেন? এখন এই জি রবি জি মঙ্গল বৃহস্পতিবারটা হচ্ছে অপশনাল, বুঝতে পারছেন? ওইটা জি 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 আমরা সেকেন্ড সেমিস্টারে পড়া সব দিন বসতে পারবো না, কারণ অনেক সময় আমাদের অনলাইন ক্লাস থাকবে, অন্য কাজ থাকবে। ঠিক আছে, আর হচ্ছে জি ফার্স্ট সেমিস্টারে ক্লাসটা আবার 9টায় দিছি বিদায়, সেকেন্ড সেমিস্টারটা শনি সোম বুধে 10টায় দেওয়া লাগছে। বুঝতে পারছেন, এটাই আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখবো ইনশাল্লাহ সামনে যদি বাড়ানো যায়, তাহলে আবহাওয়ার সাথে মিল রেখে আমরা একটু ইয়ে করে দেবো। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ কালকে ঠিক আছে। 9টায় আর দুইটা প্রশ্ন পড়বো, কালকে 9টায় অপশনাল পড়াশোনা, বৃহস্পতিবার। ঠিক আছে, তাই তা ঠিক আছে, এই পর্যন্তই আজকে। ওকে। আল্লাহ ভালো রাখুক, তা আমরা রেখে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।